বিএনপি এমন ফাঁদে পড়েছে তাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। অবশ্য ঘটনা ডক্টর ইউনূসই ঘটিয়ে দিয়েছেন এবং বিএনপিকে সাথে নিয়েই ডক্টর ইউনূস এই আকামটা করেছেন। দর্শক, এই আলোচনা করছি আনু মোহাম্মদের একটা বক্তব্য। সরকার আসলে চলছে সবার আগে যুক্তরাষ্ট্র নীতিতে। এর মানে তারেক রহমান যে বলছে যে বাংলাদেশ ফার্স্ট, না, বাংলাদেশ ফার্স্ট না, এই সরকারের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতিতে চলতে সরকার বাধ্য হচ্ছে, কারণ নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি হয়েছে, যে চুক্তি হচ্ছে আমেরিকার সাথে তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি, দালালি চুক্তি। ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কোনো সক্ষমতা বিএনপি সরকারের নাই। যদি জনগণের চাপে কোনো কারণে, এমনকি পার্লামেন্টে ওই চুক্তি উত্থাপনেরও সাহস বিএনপির নেই, কারণ ওই চুক্তি একটা তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি। এটা তারেক রহমানকে সাথে নিয়ে ইউনূস করেছে। আর তারেক রহমানকে সাথে নেওয়া বলতে ওখানে বিএনপির যে এজেন্ট ছিল, স্পাই ছিল ইউনূস সরকারের মধ্যে, সেই খলিল রহমানই সবকিছুর কলকাঠি নেড়েছেন। আর ইউনূস নিজেও বিএনপির এজেন্ট ছিল, কারণ ইউনূস তারেক রহমানের সাথে চুক্তি করেছে লন্ডনে, যে সেই চুক্তি অনুযায়ী তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে। ইউনূস বিএনপির লোক, ডেফিনেটলি। আমরা ইউনূসকে নিরপেক্ষ মনে করতাম এবং তার হাসিতে ভুলে গিয়েছিলাম। জামাতের আমিরকে কাছে পেলে যে হাসি দিতেন, আমরা মুগ্ধ হতাম। এবং আমিও যতটুকু দেখেছি, আমার মতো ক্ষুদ্র লোককেও কাছে পেলে যেভাবে হাসি দিতেন, আসলে তিনি ছিলেন বিএনপির লোক। ইটস ভেরি সিম্পল। ইউনূসের যে ব্যক্তি জীবন, টুপি পরেন, ঈদের নামাজ পড়তে যান, কিন্তু তার যে ব্যক্তি জীবন, এটা তো পশ্চিমা ধাঁচের, তার মধ্যে তো ইসলাম নাই। ভালো মানুষ, ঠিক আছে, তুলনামূলকভাবে সৎ, অনেক ভালো দিক আছে, সেটা ডেফিনেটলি বলবো, যার কারণে তিনি বিএনপির দালাল হলেও আমরা তাকে সমর্থন করেছি, অথবা অনেক দিক থেকে করবো, এমনকি তিনি রাষ্ট্রপতি হলে খুশি হব। কিন্তু তারপরে তিনি বিএনপির লোক এবং জামাত ইসলামীকে পছন্দ করবেন, জামাত ইসলামীর মতো একটা ধর্মভিত্তিক দল, একটা ইসলামী দলের হয়ে কাজ করবেন, বা তাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করবেন, তাদেরকে ফেভার করবেন, এই চিন্তা করাটাও ভুল ছিল। জামাতের পারসেপশনেই রাখা উচিত ছিল যে ইউনূস তো জামাত বিরোধী হবেন, এটাই নর্মাল। কারণ ইসলামের পক্ষের কাউকে নোবেল প্রাইজ দেওয়া হবে শান্তিতে, ইটস ইম্পসিবল। এবং গ্রামীণ ব্যাংকের যে সুদের ব্যবসা, কোন ইসলামের পক্ষের কেউ বা ইসলামের প্রতি, ইসলামপন্থীদের প্রতি সহমর্মিতা আছে এরকম কেউ এটা করবেন, এটাও বাস্তবসম্মত না। তবে হ্যাঁ, জামাত ইউনূসের হাসি দেখে ভুলে গেছে, আর ইউনূসের যে ব্যক্তিত্ব, সেটার মাধ্যমে জামাতকে অনেকটা বিভ্রান্ত করেছে। জামাত ইউনূসকে অসম্ভব বিশ্বাস করতেন, কিন্তু আসলে তো তিনি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন। এখন বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে বিএনপিকে ফাঁদের মধ্যে আটকে দিয়েছেন। ওই যে তাবেদারি চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি চুক্তি, এবং চুক্তির ফলে দেখেন ওই চুক্তি যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা যায়, এই জন্য একদম মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালালকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র তারেক রহমানের মাধ্যমে। তো দর্শক, এমনকি দেখেন এই যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচন 3 দিন আগে হওয়া সেই তাবেদারি চুক্তি সংসদে উত্থাপন করা হোক, এরকম কথাও কিন্তু জামাত বলেনি, এবং সেই চুক্তির বিরুদ্ধেও কিন্তু জামাত তেমন কিছু বলেনি। কিন্তু অন্য অনেকে বলছে, এবং বলতে হবে, জামাতেরও বলা উচিত। জামাত কেন বলছে না, এটা আবার ভিন্ন আলোচনা। তো দর্শক, এইভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লোক বসিয়ে দিয়েছে, যার ফলে বাস্তবতা হচ্ছে এরকম যে এই সরকারের সমস্ত নীতি ইউএস ওরিয়েন্টেড, এবং আমেরিকা খুশি হবে না বেজার হবে। আমেরিকার সাথে যে গোপন তাবেদারি চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে যায় কি যায় না, এগুলো হিসাব করে চলতে হয়। এর মানে বিএনপি সরকারের নীতি হচ্ছে যে আমেরিকা ফার্স্ট। এমনকি রাশিয়ার কাছে একটু কম দামে তেল এবং গ্যাস কিনবে, তাও আব্বা আমেরিকা, ট্রাম্প আব্বা, আপনি বলেন, আপনি একটু প্লিজ অনুমতি দেন। আপনি চিন্তা করেছেন যে কতটা আমেরিকার তাবেদারি করে চলতে হচ্ছে এই সরকারকে? এটি আনু মোহাম্মদ বলেছেন। হ্যাঁ, আনু মোহাম্মদের এদের একটা ভিন্ন এজেন্ডা আছে।
এরা সারা জীবন আওয়ামী বিরোধিতা করবেন, এটা এদের রক্তে, এরা যেহেতু বামপন্থী সমাজতন্ত্রী এটা বলবেন। কিন্তু এটা শুধু বামপন্থীরা বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাবেদারি চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি, এটা তো আমরাও বলছি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই আনু মোহাম্মদের যে বক্তব্য এবং আমাদের বক্তব্য মিলে যাচ্ছে, জাস্ট এই কারণেই আলোচনাটা করছি। তবে এই চুক্তি, এইসব চুক্তির বিরোধিতা করতে এগুলো জামাতের চাইতে এই আনু মোহাম্মদের বা বামপন্থীদের রেপুটেশন ভালো, সিপিবি এদের রেপুটেশন ভালো। অতএব এই চুক্তি নিয়ে, যেহেতু এই আনু মোহাম্মদরা প্রথম আলো ডেইলি স্টারের লোক, প্রথম আলো ডেইলি স্টার বামপন্থী সিপিবি এরা বিএনপি কে একটা কঠিন পরিস্থিতি ফেলবে। জামাত, এটাও একটা রহস্য, জামাত এখানে তেমন কিছু বলবে তা না, জামাতের দুর্বলতা আছে। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতায় গেলেও দেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলছে বলে দাবি করেছে অধ্যাপক আনু মোহাম্মদ। দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলতে হচ্ছে, এটা একটা ফাঁদ, আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। এই জন্য যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে দুর্বল হয়ে যায়, ইরান যুদ্ধের ফলে যদি তাদের অবস্থা ভয়াবহ হয়ে যায়, তাহলে দেখবেন এক পর্যায়ে বিএনপি ক্ষমতায় নেই। আর এই চুক্তি যদি কোনো কারণে দেশের জনগণের চাপে হোক, প্রথম আলো লিস্টের চাপে হোক, আর আন্তর্জাতিক কারণে হোক, যদি এই চুক্তি থেকে বিএনপি সরে যায়, তাহলে দেখবেন যে বিএনপির ক্ষমতা নাই। বিএনপি যদি ওয়াশিংটন থেকে তাদের কেবলা মস্কো এবং বেজিং এ নিতে চায়, তাহলে বিএনপির ক্ষমতা থাকবে না। এই জন্য বিএনপির ক্ষমতার ভিত্তি অত্যন্ত নড়বড়ে একটা চুক্তি। এই জায়গায় ইউনুস খেলবেন। ইউনুস হয়তোবা রাষ্ট্রপতি পদ, আরো অনেক কিছু বিএনপি সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারেন, যে আমি এই ফাঁদে ফেলেছি, আমি রক্ষা করব, অতএব আমাকে এই করো সেই করো। দিন শেষে বিএনপি না চাইলেও ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য হতে পারে। এটাও আমেরিকা সিস্টেমে করিয়ে নিতে পারে। আর ইউনুস যদি রাষ্ট্রপতি হন, ঠিক আছে, শত খারাপের মধ্যেও আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। ইউনুস যাই করুক, যে ফাঁদেই ফেলাক, তারপরও বাংলাদেশে অন্যান্য যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য তাদের চাইতে ভালো, দ্বন্দ্বের ভালো। বিএনপি সবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলে আসেন সবার আগে বাংলাদেশ। বাস্তবে এটা না। বিএনপি সরকার 2.5 মাসের কাজের মূল্যায়ন কাজ গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এক সভায় একথা বলেছেন তিনি। দেখেন, এটা বিএনপির জন্য আরো অশনি সংকেত। এই বামপন্থী প্রথম আলো গং, এরাও বিএনপির কাজের মূল্যায়ন করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর জামাত, এনসিপি, তারা আবার বামপন্থীর সাথে কানেক্ট করছে। এর মানে পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না এবং বিএনপির ক্ষমতা টিকবে না। তো বিএনপির টেকার রাস্তা একটা, সবকিছু ব্যালেন্স করতে পারবে। ইউনুসকে রাষ্ট্রপতি বানানো, জামাত এনসিপিকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, তাহলে দেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, সরকার বাঁচবে, জনগণ বাঁচবে। এখানে 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 বলা হয়েছে যে মানে এনায়েত কবির বলতেছেন যে ডিজিএফআই এর যে মহাপরিচালক ছিল শেখ হাসিনার পতনের সময় হামিদুল হক, তিনি নাকি এইসব এই কোটা আন্দোলনের নেপথ্যে তিনি অংশগ্রহণ করেছিলেন, ছাত্রদেরকে তিনি উস্কানি দিয়ে এগুলো করিয়েছেন এবং কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তা ওনার সঙ্গে ছিলেন। হামিদুল হক, এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা, মানে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এটা একেবারেই এটা একেবারে হাইপোথিসিস। এটা মানে হইতেও পারে, নাও হইতে পারে। এখন যে ধরনের সিনারিও গুলা সামনে আনা হইছে, তাতে আপনার মনে হইতেও পারে যে না, হয়তোবা ওনারা কিছু ব্যাপারে হয়তোবা জানতেন, যেখানে ওনারা চুপ করেছিলেন। হয়তোবা কিছু জিনিস সিনারিও ক্রিয়েট হচ্ছিল, যেখানে তারা মৌন একটা সম্মতি দিয়ে দিচ্ছেন যে না, হোক, এই কাজটা হয়ে যাক। এবং এই পতনটা হয়তোবা অনেকেই জানতো। সেটা হইতে পারে ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, অথবা প্রধানমন্ত্রীর দফতর, অথবা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, তারা সবাই হয়তোবা জানতো, কিন্তু তারা চাইছেন যে হোক। হয়তোবা বহির বিশ্বের চাপ থাকতে পারে। এখন এখানে আমাদের মানে 50-50 চান্স, হইতেও পারে, নাও হইতে পারে। তা আমরা কোনো কিছু এখানে কিভাবে জানবো? এবং ডিজিএফআই এত ক্ষমতাধর, ডিজিএফআই এটা করছে, ডিজিএফআই ওইটা করছে, ডিজিএফআই এটা করছে, ডিজিএফআই ওটা করছে, ডিজিএফআই কে তুলে নিয়ে গেছে। তাহলে 5ই আগস্টের মতো একটা ঘটনা আটকায় দেয়া কি পসিবল ছিল কি ছিল না? এই ধরনের
কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় ডিজিএফআই ইচ্ছা করলে পারতো আটকে দিতে। এটা আসলে মানে বোঝা যায় না, কারণ পাবলিক আসলে এত ক্ষিপ্ত ছিল যে এখানে এই যে আপনি যে নবম পদাতিক ডিভিশন, এটার নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন জনাব এনায়েত কবির। এই নবম পদাতিক ডিভিশনটা তো আমরা জানি যে সাভারের যে ক্যান্টনমেন্টটা নবম জি জি পদাতিক জি। ডিভিশনের, এটা জেওসি ছিল মেজর জেনারেল মঈন খান। তো এই নবম পদাতিক ডিভিশন কি আসলে কিছু করতে পারতো ইচ্ছা করলে? মানে তারা বলছে যে কেন তারা এলো না, কেন তারা শেখ হাসিনা বাঁচানোর চেষ্টা করলো না? মঈন খান স্যারকে চিনতে পারছেন আপনি? উনি কিন্তু টিএম জোবায়ের স্যারের হুম। পরের জন উনি কিন্তু ব্রিগেডিয়ার অবস্থায় এখানে এসেছিলেন, মিনিস্টার কনসুলার ছিলেন হাই কমিশনে। বাংলাদেশ হাই কমিশন লন্ডনে মিনিস্টার কনসুলার ছিলেন, আয়ারল্যান্ডেও এসেছিলেন। আয়ারল্যান্ডে ওনার বেশ ঘনিষ্ঠজনরা থাকে, আত্মীয় স্বজনরা, তো এসে ঘুরে গেছেন, এখানে পাসপোর্ট সার্জারি করে গেছেন। খুব ঠান্ডা মানুষ, খুবই ঠান্ডা মানুষ, ছোটখাটো মানুষ, খুব ঠান্ডা মানুষ। উনাকে বলা হয় হচ্ছে উনি একেবারে ইয়েস স্যার অফিসার, মানে সিনিয়র যেটা বলবে উনি সবসময় ইয়েস স্যার। উনি চলেন হচ্ছে বাই দ্য বুক, যেটা আদেশ হয়েছে সিনিয়রের আদেশই আইন ওনার জন্য। তো মানে আমার কাছে মনে হইল যে আমি এই মুহূর্তে আমার কয়েকটা ইউনিট ডিপ্লয় করব, অথবা আমি এটা করে ফেলবো বা আমি ওটা করে ফেলবো, এটার মানুষ উনি না। উনাকে যদি বলা হয় এটা করো, তাহলে উনি করবে। উনাকে না যদি হলে বলা হয় এই কাজটা করো না, করবে না। এখন সেনা সদর থেকে তাকে যদি আদেশ না দেয়া হয়, তাহলে উনার ট্যাঙ্কে উনি কেন ডিপ্লয় করবে, উনার অফিসারদেরকে উনি কেন ডিপ্লয় করবে, বা সৈনিক কেন হয়তো ডিপ্লয় করবে? হয়তো সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়নি, বাট এই এনায়েত কবির তিনি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকেও দায়ী করেন যে তিনিও আসলে এই ৫ই আগস্টের সঙ্গে জড়িত। আবার আবার আপনিও দেখা যাবে ২ দিন পর আপনার নামও আসছে ওখানে, যে আপনিও এই লন্ডন ষড়যন্ত্রের সাথে জড়িত বা কোনো কিছু। মানে টিএম জোবায়ের লন্ডন থাকে, লন্ডনে ছিলেন, জেনারেল মঈন লন্ডনে ছিলেন, মুনা ম্যাডাম লন্ডনে ছিলেন, মুনা ম্যাডামের কথা বাদই দিলাম। রেহানা আপা লন্ডনে ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন। আবার জামাতের যত বড় বড় টাকাওয়ালা মানুষ তারা লন্ডনে ছিলেন। শয়ে শয়ে অফিসার, শয়ে শয়ে মানে বড় মাপের মানুষরা, জামাতের হোক বিএনপির হোক, সবাই লন্ডনে ছিলেন। আবার ঠিক 5ই আগস্টের আগে, মানে নির্বাচনের আগে, ব্রিটিশ হাই কমিশনার কে যেন সারা কুক, উনি এই পিটার হাসের জায়গায় সে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন। তো আহ, সবকিছু একটু রিলেভেন্ট, তাই না? সবকিছু একটু রিলেভেন্ট হইতেও যে পারে। আমার আমার সবচেয়ে মানে মানে যে কজন কাছের লোক আছে তার ভিতরে অন্য একজন কাছের মানুষ হচ্ছেন, আগে ছিল লেফটেন্যান্ট কর্নেল, এখন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। হাসিনুর আপনি জানেন যে তিনি আয়নাগরে বন্দী ছিলেন, তিনি দুইবার গুম হয়েছিলেন। তো তাকে নিয়েও এনায়েত কবির সাহেব কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই এই হাসিনুর নাকি মানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ওনার সম্পর্ক, তারপরে উলফার প্রশিক্ষক ছিলেন উনি, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার চলতেছে, এখানে তিনি এটাকে করতে চেষ্টা করতেছেন, মানে এটাকে প্রভাবিত করার চেষ্টা করতেছেন। তিনি জিয়াউল হাসানের বোনকে গালিগালাজ করেছেন, বলেছেন তোকে ছিঁড়ে ফেলবো ইত্যাদি। এবং তিনি হরকাতুল জিহাদ হিজবুত তাহিরির প্রশিক্ষক পদে কাজ করতেছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলামের অধীনে একটা সামরিক তাকে নাকি কোর্ট মার্শাল দেওয়া হয়েছিল অনেক আগে, কিন্তু তাকে ক্ষমা করেন ওই যে সেনাবাহিনীর প্রধান কি যেন ছিল না ওনার, সেনাবাহিনীর প্রধান, না জেনারেল না না শফিক, না জেনারেল আজিজ, না ওই যে উনি করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, আইকেবি, রাওয়া রাওয়া, হ্যাঁ আইকেবি ইকবাল করিম ভুঁইয়া। ইকবাল করিম ভুঁইয়া তাকে ক্ষমা করেছেন, এবং এই শেখ হাসিনার পতনের সঙ্গেও জড়িত ছিলেন। এই এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জন এবং রাজেশের সঙ্গে হাসিনুরের ঘনিষ্ঠতা ছিল ইত্যাদি। আরো অনেক কথা, যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মোয়াসিন করিমের সঙ্গে সম্পর্ক, মানে একেবারে এমন মানে কোনো কিছু নাই। সবকিছুর মূল সবকিছু হচ্ছে লেফটেন্যান্ট আসিফ জেনারেল হাসান তাই তো। সোহরাওয়ার্দী, ইকবাল করিম ভুইয়া, তারপরে এই এরা সহ, মানে কি বলবো আর। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? মানে এই জায়গাটায় আসে কি জানেন ভাই, সেটা হচ্ছে যে আহ,
ইন্টেলিজেন্সের বা গোয়েন্দাদের যারা যোগাযোগ করবে, এখন গোয়েন্দা ধরেন আইএসআই এর কথায় আসি, এখানে খুব মজার ব্যাপার আইএসআই। তো আইএসআই যদি একটা এজেন্টকে যোগাযোগ করে, সে কি এমন কোন লোকের সাথে যোগাযোগ করবে যে মিডিয়ায় খুব এক্সপোজড, তার সাথে যোগাযোগ করবে না। বরঞ্চ তারা তাদের এজেন্ট হিসাবে যাদেরকে রাখবে তাদেরকে যাতে মানুষ সহজে ডিটেক্ট না করতে পারে। সাপোজ আমি যদি মিডিয়াতে খুব এক্সপোজ থাকি, তাহলে বাংলাদেশের যতগুলা মানুষের সাথে আমি যোগাযোগ করব, বিভিন্ন এজেন্সি আমার ফোন থেকে শুরু করে আমার সোশ্যাল নেটওয়ার্কে যারা আছে সবকিছু ট্র্যাক করবে। এখন হাসিনুর রহমান স্যার যতগুলা টক শোতে আসছেন অথবা যেভাবে ভোকাল হয়েছেন, উনি তো খুব বেশি মনিটর ছিলেন। এটাই হওয়ার কথা যে উনাকে খুব বেশি মনিটর করা হবে। তো যে মানুষটা খুব বেশি মনিটরড হচ্ছেন, তার সাথে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কেন যোগাযোগ করবে? করবে না। না। আমরা যে কথাটা বারবার বলি ডিপ স্টেট, আবার আমরাই বলি আসলে ডিপ স্টেটটা কারা, যাদেরকে চেনা যায় না। ডিপ স্টেটটা কারা? তাদেরকে তো চেনে না, কেউ চেনে না, তারা কারা? এটা ডিপেন্ড করে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে সরকারের পিছনে থাকা বড় বড় ব্যবসায়ীরা। আবার তাসলিম খলিলের জিজ্ঞেস করলে সে বলবে সাদা চুলওয়ালা উপদেষ্টায়।